আমাদেরকে আওয়ামী লীগ এবং সরকার পিঁপড়ার মতো আমাদের পিছনে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে। আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিতে পেরেছে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ তারা তৈরি করতে পারে নাই। দর্শক সবাইকে কালের কণ্ঠে স্বাগত। সমসাময়িক বিষয় নিয়ে আজ কালের কণ্ঠের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণের জামায়াত ইসলামীর সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ ভাই। আপনাকে কালের কণ্ঠে স্বাগত। অনেক ধন্যবাদ, আপনাকেও, কালের কণ্ঠকেও ধন্যবাদ। কেমন চলছে রাজনৈতিক ব্যস্ততা এই মুহূর্তে? এখন তো কয়েক ধরনের ব্যস্ততা। একটা তো হচ্ছে যে বিচারের কাজে সরকারকে সহযোগিতা করা, সংস্কারের কাজে আমাদের নেতৃবৃন্দ কাজ করছেন। পাশাপাশি শহীদ আহত পঙ্গুত্ব পরিবারগুলো, তাদের পাশে থাকার চেষ্টা করা। এর পাশে নির্বাচনের প্রস্তুতির জন্য সাংগঠনিকভাবে আমাদের যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই বিষয়গুলোতে আমরা কাজ করছি। যারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারের পাশে আপনারা কেউ দাঁড়াচ্ছেন? আমরা তো একদম শুরু থেকেই আমার বলতে হবে যে এটা বলতে আমাদের অসুবিধা নেই। আমরা সকলের আগে, কোনো ক্ষেত্রে আমরা সরকারেরও আগে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। প্রত্যেক শহীদ পরিবারকে আপনি জানেন যে 2 লক্ষ টাকা করে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান ওনার নির্দেশন অনুযায়ী আমাদের ঢাকা মহানগরী দক্ষিণে আমরা এটা করেছি। সকল শহীদ পরিবারের কাছে আমরা গিয়েছি। আহত পঙ্গুত পরিবারগুলোতে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল, সলিমুল্লাহ মেডিকেল, পঙ্গু হাসপাতাল, এরপরে প্রাইভেট ক্লিনিকে যারা ছিলেন, বাসা বাড়িতে যারা ছিলেন, তাদের সকলের কাছেই আমরা থাকার চেষ্টা করেছি এবং তাৎক্ষণিকভাবে আমির জামাতের পক্ষ থেকেও সহযোগিতা করা হয়েছে। আমাদের পক্ষ থেকেও আমরা মহানগরীর সম্মানিত আমির নুরুল ইসলাম বুলবুল ভাইয়ের পক্ষ থেকে আমরা সহযোগিতা যতটা প্রয়োজন হয়েছে আমাদের সাধ্যমতো করেছি এবং প্রাইভেট ক্লিনিকগুলোতে তাদের যে বিল হতো, আমরা এটা ওই ক্লিনিকগুলোকে বলতাম যে চিকিৎসাটা আপনারা নিশ্চিত করবেন, আর পরিবারগুলোকে আমরা কথা বলে প্রত্যেক পরিবারগুলোর সাথে দেখা করে হসপিটালে গিয়ে আমরা তাদেরকে বলেছিলাম যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া করি আপনারা দ্রুত সুস্থ হয়ে যান, আর বিল নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, এটা আমরা পরিশোধ করে দেবো। এবং আমরা প্রাইভেট ক্লিনিকগুলোর টোটাল বিল আমরা পরিশোধ করার চেষ্টা করেছি এবং সরকারি হসপিটালগুলোতে যারা ছিলেন সেখানে ডাক্তারদের সাথে পরামর্শ করে আমাদের বেশ কয়েকটা টিম ডাক্তার এবং আমাদের ডাক্তারদের সাথে কমিটি করে তাদের মাধ্যমে তাদের পাশে সহযোগিতার জন্য আমরা থেকেছি। জামায়াত ইসলামী সহ ইসলামী দলগুলো এক হচ্ছে, সেটা আসলে এখন এই মুহূর্তে কী অবস্থায় আছে? আসলে আমরা ইসলামী দলগুলোর সাথে চেষ্টা করছি, খুব স্বাভাবিক। 2024-এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে মানুষের প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, ছাত্র জনতার প্রত্যাশা, উই ওয়ান্ট জাস্টিস, একটা বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করা, এটা শুধু ইসলামের পক্ষেই সম্ভব এবং ইসলামী চিন্তা, ধ্যান ধারণা, ইসলামী কল্যাণ রাষ্ট্রের মাধ্যমেই এটা বাস্তবে রূপ দেওয়া যায়। তো সে লক্ষ্যে একটা নতুন কিছু দেশে মানুষ দেখার অপেক্ষায় আছে। তো সেই নতুন কিছু কি? নতুন কিছু তো আসলে মানুষের তৈরি করা চিন্তা, দৃষ্টিভঙ্গি, তাদের মতবাদ যেগুলো, এগুলো তো সবই অ্যাটলিস্ট 53 বছরে দেশ স্বাধীনের পর দেখা হয়ে গেছে। তাদের তো আর নতুন কিছু দেওয়ার মতো, বলার মতো থাকার কথা না। সেই জায়গায় ইসলামপন্থী দলগুলোর কাছে জনগণের একটা অনেক বড় প্রত্যাশা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরাও ভাবছি অন্যান্য ইসলামী দলগুলো তাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে আমরা পরস্পরের মধ্যে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরি করে একটি বাক্স, আপনি ইতিমধ্যে শুনেছেন যে ইসলামপন্থী দলের একটি বাক্স হবে। আমির জামাতও এ ব্যাপারে বেশ কয়েকবার কথা বলেছেন। আবার অন্য ইসলামী দলগুলো যারা আছেন তাদের সাথেও আমাদের যতটুকু কথা হয়েছে, আমরা আশা করছি যে একটি বাক্সের মাধ্যমে ইসলামী দলগুলো আগামীদের নির্বাচনের ব্যাপারে কাজ করতে সক্ষম হবে। রাজনীতির মাঠে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরকে বেশ সুসংগঠিত মনে হচ্ছে, কেন আসলে জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির সুসংগঠিত করা মনে হয়? জনগণের পারসেপশন থেকেই আমি আপনাকে বলছি যে আলহামদুলিল্লাহ বিগত 17 বছর আমাদেরকে তারা নিঃশেষ করার চেষ্টা করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেটার মাধ্যমেই বেশি মানুষের কাছে প্রমাণিত হয়েছে যে আমাদেরকে তারা অফিস ছাড়া করেছে, কিন্তু ঢাকা সিটির প্রায় বাসা বাড়ি অফিসগুলো আমাদের জন্য অফিস করে দিয়েছিল জনগণ। আমাদেরকে আওয়ামী লীগ এবং সরকার পিঁপড়ার মতো আমাদের পিছনে গোয়েন্দা তৎপরতা চালিয়েছে, কিন্তু দেশের জনগণ আমাদেরকে পাহারা দিয়ে তাদের বুকে আমাদেরকে আশ্রয় দিয়েছে। সেই জায়গায় আমাদের বিগত দিনগুলোতে যেমন আমরা ঐক্যবদ্ধ শেষাটের প্রাচীর আমাদের ছিল এবং সরকারই স্বীকার করেছে যে এত অত্যাচার, নির্যাতন এবং এত শীর্ষ নেতাদেরকে হত্যা করার পর একটা দল টিকে থাকা এবং সেই দলের মধ্যে কোনো বিভেদ তৈরি না হওয়াটা, এটা সবচেয়ে বড় সুশৃঙ্খলতার প্রমাণ হিসেবে তারাও দেখে এবং এই চ্যালেঞ্জে তারা হেরে গেছে। আমাদের নেতৃবৃন্দকে তারা ফাঁসি দিতে পেরেছে, কিন্তু আমাদের মধ্যে কোনো বিভেদ তারা তৈরি করতে পারে নাই, এটা সবচেয়ে বড় দিক।
দ্বিতীয় হচ্ছে এখন 2024-এর জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে একটা সুন্দর পরিবেশ এসছে, এই সুন্দর পরিবেশেও সাধারণত বলা হয় যে একটা আদর্শবাদী দলের পতন বা তাদের মধ্যে বিভেদ তৈরি হয় ভালো অবস্থায়। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা অন্যায়ের সাথে মানুষ হিসেবে আমাদের ভুলভ্রান্তি হয়তো আছে, কিন্তু সেই জায়গায় একদম মেসিভ বা চোখে পড়ার মতো অথবা আলোচনায় ওঠার মতো আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, তারপরে কোনো সন্ত্রাসবাদের সাথে আমাদেরকে সরাসরি সম্পৃক্ত করে কোনো বিষয় এখন পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই। যার কারণে জামাত ইসলামী ছাত্র শিবিরের এটা একটা ট্রেনিং আমাদের, যে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের চিন্তা দৃষ্টিভঙ্গির কোনো যদি বিষয় থাকেও সেটা আমরা পরস্পরের আলোচনার মাধ্যমে, যেটা আমাদেরকে বলা হয় যে শুরার মাধ্যমে, পরস্পরের মাধ্যমে আমরা আলোচনা করে সেটা সম্পন্ন করি, সমাধান করি। বিধায় আমাদের মধ্যে কোনো বিভেদ বিশৃঙ্খলা তৈরির সুযোগ নেই, এবং কেউ করলেও সে ব্যাপারে সাংগঠনিক খুব শক্ত পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের সংগঠনে এটার কোনো স্থান পাওয়া যায় না। প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, তাদের দলীয় কার্যক্রম সাময়িকভাবে আসলে সেটি স্থগিত করা হয়েছে। তা এতে কি আসলে আওয়ামী লীগের ফেরাটা সহজ হলো কিনা? দেখেন, আওয়ামী লীগ তো আওয়ামী লীগ নিজেকেই নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ যে তথাকথিত প্রধানমন্ত্রী সাবেক নিজেকে দাবি করত বিনা ভোটে, তিনি নিজে একটা দেশ থেকে যখন পালিয়ে যান, তিনি তো সরকার প্রধান আবার দলীয় প্রধান, তিনি পালিয়ে যাওয়ার পর সেই দলের অস্তিত্ব কে স্বীকার করবে? এটা তো তিনি নিজেই পালানোর মধ্য দিয়ে এটাকে এক দফা নিষিদ্ধ করেছেন। দ্বিতীয় হচ্ছে যে সেই দলের শুধুমাত্র তিনি না, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বাজার কমিটি, মসজিদের ইমাম পর্যন্ত দেশছাড়া হয়েছেন, পালিয়ে গিয়েছেন। তো সেই দল তো মানে রাষ্ট্রীয় কাঠামোগত দিক থেকেই তারা নিজেদেরকে সামগ্রিকভাবে তারা নিষিদ্ধ করেছেন। তৃতীয় হচ্ছে জনতার আন্দোলনের মাধ্যমে আবার আরেক দফা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এটা তো পরিষ্কার ডিক্লারেশন আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ। একটা দলকে কার্যক্রম নিষিদ্ধ করা আর তাদেরকে নিষিদ্ধ করা, আপনি কাজ যদি করতে না পারেন তাহলে আপনাকে আর কি অবস্থান আপনার আছে? চতুর্থ হচ্ছে চিফ অ্যাডভাইজার উনি যেটা বলেছেন সেটা ওনার নিজস্ব ব্যাপার, কিন্তু জনগণ এই কথা গ্রহণ করতে চায় না, এবং তাদেরকে ভবিষ্যতে আর রাজনীতি করতে দেওয়া, কারণ তারাই তো রাজনীতি করতে চায় না। রাজনীতি করতে চাইলে তো তাদের ফেস করা উচিত ছিল। 2024 5ই আগস্টে তাদের দেশে থাকা উচিত ছিল। তারা যদি রাজনীতি করতে চাইতো তাহলে তো তাদের দেশ থেকে পালানোর কথা না। সুতরাং যারা নিজেরা নির্বাচন করতে চায় না বিগত 3 টার্ম, অর্থাৎ 15 বছর, আমাদের আমিরে জামাত খুব সুন্দর করে বলছেন যে ওনারাই তো নির্বাচন চান নাই, ওনারা মানুষের ভোট চান নাই, ওনারা মানুষের ভোট দিকে এটা চান নাই, সুতরাং তাদেরকে নির্বাচনে নিয়ে আসতে হবে কেন? তারাই তো 15 বছর নির্বাচন থেকে জনগণকে বিচ্ছিন্ন রেখেছে, নিজেরাও বিচ্ছিন্ন থেকেছে। ডামি ইলেকশন, ডামি সরকার, ডামি বিরোধী দল, ডামি ভোটার তৈরি করেছে। তো এত ডামির মধ্যে একটা সরকারকে আপনি দায় নিয়ে এমন কি পড়েছে দেশে জনগণের ঠেকা যে তাদেরকে নির্বাচনে নিয়ে আসতে হবে? কারণ তারা নিজেরাই একটা ডামি রাষ্ট্র পরিণত করে ফেলেছিল। তো সেই জায়গায় তাদের না রাজনীতি করার অধিকার থাকার কথা, না নির্বাচন করার অধিকার করার কথা। তারা নিজেদেরকেই রাজনীতি থেকে বিচ্ছিন্ন করেছে, তারা নিজেদেরকে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করেছে। সুতরাং জনগণ এরকম একটা অরাজনৈতিক, অসাংগঠনিক, পলাতক একটা দলকে এবং দেশকে যারা বিক্রি করার সকল ষড়যন্ত্র সম্পন্ন করেছে, দেশে মানুষকে জিম্মি করেছে, দেশে মানুষকে ডামি জনগণে পরিণত করেছে, তাদের দিয়ে আগামী দিনে আর কোনো স্বপ্ন এদেশে মানুষ দেখে বলে জামাত ইসলামী মনে করে না। আমরা দেখেছি লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান বৈঠক করেছেন। এতে কি বিএনপি বাড়তি কোনো সুবিধা পাচ্ছে বলে মনে হচ্ছে? আমার মনে হয় না সুবিধা পাওয়ার কথা, কারণ জামাত ইসলামী নীতিগতভাবে একটা প্রতিবাদ জানিয়েছে। বৈঠকের ব্যাপারে আমরা সাধুবাদ জানিয়েছে যে রাজনৈতিক একজন নেতার সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারে যারা দায়িত্ব পালন করছেন, খুব স্বাভাবিকভাবেই দেশ গঠনের সরকারের যেমন ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে। কিন্তু আমাদের যে রিজার্ভেশনটা আমরা অ্যাড্রেস করেছি, সেই রিজার্ভেশনটা ছিল যে একটা রাজনৈতিক দলের একজন নেতার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসে কোনো একটা বিষয় বা তার প্রতিনিধি বসে যৌথ বিবৃতির মাধ্যমে, এবং সেটা আবার দেশের বাইরে বসে কোনো একটা ডিসিশন, এদেশের 2024 জুলাইয়ের গণঅভ্যুত্থানে আন্দোলনকারী এবং বিগত 17 বছর যারা একসাথে রাজপথে যুগপথ এবং এক মঞ্চে আমরা আন্দোলন করেছি, তাদের সাথে কোনো আলোচনা করা ছাড়াই একটা তারিখ নির্ধারণ বা একটা মাস নির্ধারণ করে দেওয়াটা, এই মাসের ব্যাপারে জামাতের আপত্তি না। জামাতের আপত্তি হচ্ছে এই প্রক্রিয়াটার ব্যাপারে জনগণের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে যে এরকম একটা ভূমিকার মধ্য দিয়ে প্রমাণিত হয় যে আগামী দিনের সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক, নিরপেক্ষ নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করাটা সরকারের পক্ষে সম্ভব হবে কিনা, এই প্রশ্ন তৈরি হয়েছে। এই প্রশ্নের জবাব এবং এই ব্যাপারটা পরিষ্কার করা এই সরকারেরই দায়িত্ব, এবং আমি মনে করি যে সরকার সে দায়িত্ব নিয়ে কাজ করবে।
উপদেষ্টা ফাজল কবির বলেছেন যে এদেশের রাজনীতিবিদ আমলারা কেউ আসলে চায় না যে দেশটা দুর্নীতিমুক্ত হোক। আপনি কি তার সঙ্গে একমত হন? না, আমি তার সাথে একমত হব না। একমত হব না এই জন্য যে আমাদের দেশে কিছু দুর্নীতিবাজ আছে, এটা ঠিক, কিন্তু কোনো সমাজই আপনি ইসলামের দৃষ্টিভঙ্গি এবং বাস্তবতার দৃষ্টিভঙ্গি যে সামনে রাখেন, ইসলামে একটা কথা পরিষ্কার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আছে, যখন সমস্ত মানুষ সামগ্রিকভাবে দুর্নীতিবাজ হয়ে যাবে, দুর্নীতিপরায়ণ হয়ে যাবে, সেটা মূলত আমাদের কেয়ামতের লক্ষণ। মানে তখন আর পৃথিবী টিকবে না। তো পৃথিবী যেহেতু টিকে আছে, তার মানে আমাদের এই উপদেষ্টা মহোদয়ের বক্তব্য যথার্থ নয়। পৃথিবী টিকে আছে তো নিশ্চয়ই কোনো না কোনো ভালো মানুষ, ওনাদের মতো কিছু ভালো মানুষ এই সমাজে আছে বলেই তো, এই চিন্তা করার মতো ভালো মানুষ আছে বলেই তো এই সমাজটা টিকে আছে। আমরা সেটাকে ধরেই সামনের দিনে একটা আশার আলো তৈরি করতে চাই। কারণ জামাত দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত একটা সরকারের দায়িত্ব পালন করেই কিন্তু আমরা 3টা মন্ত্রণালয়ে দুর্নীতিমুক্তভাবে পরিচালনা করেছি। সেই দৃষ্টান্ত ওনাদের সামনে থাকা উচিত। এবং বিগত 17 বছর জামাত ইসলামী মানে ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কোনো আধিপত্যবাদের কাছে, অন্যায়ের কাছে, রক্তচক্ষুর কাছে, গুলির কাছে আমরা যে আপোষ করি নাই, আমরা যে মাথা নত করি নাই, এগুলোতে তো আশান্বিত হওয়া দরকার। এবং বর্তমান এই 24-এর 5ই আগস্টের পরবর্তী যে একটা লম্বা সময় আমরা পার করেছি, সেই সময় জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির জনগণকে সাথে নিয়ে যে একটা ন্যায়পরায়ণতার এবং মানবিক রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে আমরা কাজ করছি, এগুলো মানুষের মধ্যে এখন আশার দিক তৈরি করেছে। না শুধু জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কিনে মানুষ ভাবে আগামী দিনে সুন্দর একটা রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, সুশাসনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে আমি মনে করি। গতকাল নির্বাচন কমিশন বলেছেন যে নির্বাচন করতে সরকারের সহযোগিতা লাগবে। তিনি এটাও বলেছেন যে আপনারা নির্বাচন কমিশনকে স্বাধীন মনে করলেও সরকারের সহযোগিতা লাগবে। তাহলে কি আমরা মনে করতে পারি যে নির্বাচন কমিশন স্বাধীন নয়? এটা এই বক্তব্য এবং তার আগে নির্বাচন কমিশনের যে বিশেষ কিছু বিষয় আছে, এগুলো জনগণের মধ্যে শঙ্কা তৈরি করেছে। দুটো বিষয়, একটা হচ্ছে নির্বাচন কমিশন এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে বিস্তর বিষয়ে আলোচনা না করলে এটা আমরা এখনও বুঝতে পারবো না যে তারা কী চিন্তা করতে চায়। সেই জায়গায় সিইসির যে গতকালকের বক্তব্য, এটা আমি একজন রাজনৈতিক কর্মী এবং সাধারণ নাগরিক হিসেবে বা ভোটার হিসেবে আমার মধ্যে আশঙ্কা তৈরি করেছে এই অর্থে যে সরকার সহযোগিতা করবে কিনা সেই ক্ষমতা তো সিইসিকে দেওয়া থাকে। তখন তো অন্তর্বর্তীকালীন সরকার যারা থাকে তখন তারা রুটিন ওয়ার্ক করে, আর মূলত দেশ বা সরকার পরিচালনা করে বা প্রশাসন পরিচালনা করে তো নির্বাচন কমিশন। সুতরাং তাদের মধ্যে এই সীমাবদ্ধতা বা হীনমন্যতা কী কারণে কাজ করছে, এটা আমাদের দেখার জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে এটা ঠিক যে এখন পর্যন্ত যে প্রশাসনিক কাঠামো আমাদের দেশে বিরাজমান 2024-এর জুলাই আগস্টের পর, আমরা রাজনৈতিকভাবে যতটুকু পর্যবেক্ষণ করছি এলাকাগুলোতে, চাঁদাবাজি বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনের যে ভূমিকা থাকার কথা, দখলদারিত্ব, সন্ত্রাসবাদ এবং আমাদের মানুষের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানুষকে একটু শান্তিতে বসবাস করে দেওয়ার ক্ষেত্রে যে ভূমিকা, সেই ক্ষেত্রে প্রশাসন সব জায়গায় সমান ভূমিকা পালন করতে পারছে না। কোথাও রাজনৈতিক শক্তির কাছে তাদেরকে আত্মসমর্পণ করতে হচ্ছে, আসামি ধরে নিয়ে যাচ্ছে, থানায় যাওয়ার আগেই তাদের সুপারিশ করা হচ্ছে। কোথাও আমাদের বক্তব্য শুনতে হচ্ছে যে সেই দলের কথা, সেই দলের নেতার কথা না শুনলে সেখানকার ওসিটি ওনাকে এলাকা ছেড়ে চলে যেতে হবে। আবার কোথাও আমরা শুনেছি যে 16 বছর আমরা যেহেতু কিছু করতে পারি নাই, এখন 16 বছর পর আমাদের নেতাকর্মীদেরকে কিছু করার সুযোগ দিতে হবে। তো এই সুযোগ দিতে হবে, এই কাজ করে দিতে হবে বা তার কথা শুনতে হবে, এরপরে আমাদের কথা না শুনলে এলাকায় থাকা যাবে না, এর মধ্য দিয়ে তো প্রশাসন একটা বড় থ্রেটের মধ্যে পড়বে। সুতরাং আমি মনে করি এখানে সিইসি সরকারের সাথে আর একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো সহযোগিতা লাগবে। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি সরকার যত শক্তিশালী হোক, প্রশাসন যত কঠোর হোক, সিইসি যতটা নিরপেক্ষ ভূমিকা পালন করুক, যদি সেই ক্ষেত্রে রাজনৈতিক সংস্কৃতির মানে খুব দৃশ্যমান কোনো সংস্কার না হয়, দৃশ্যমান কোনো পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে না আসে, পরস্পর সহানুভূতি, পরস্পর সম্মান, শ্রদ্ধা, সৌজন্যতা, এটা না আসলে শুধু প্রশাসন, শুধু সরকার, শুধু সিইসি একটা অংশগ্রহণমূলক অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের জন্য এটা খুবই অসম্ভব এবং অবাস্তব মনে হয়। সেই কারণে আমরা কিন্তু একটা কথা বলেছি যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে এটা জাস্টিফিকেশনেরও প্রয়োজন আছে বলে জনগণ মনে করে, ভোটাররা মনে করে। কারণ জাতীয় সংসদ নির্বাচন তো 300 আসনে একসাথে সারা দেশে হবে, এত বড়
লোড নেওয়ার মতো অন্তর্বর্তীকালীন সরকার, সিইসি, এই সিইসির এই বক্তব্যের পরে স্থানীয় সরকার নির্বাচনটা আরও বেশি অর্থবহ হয়ে গেছে এবং এটা আরও বেশি বাস্তবিক রূপ ধারণ করেছে। সেই প্রসঙ্গে একটা আমি বলবো যে আমি মনে করি সরকারকে এখন সিদ্ধান্ত নেওয়া উচিত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা থেকে আমি শুনেছি যে তারা কিছু সিটি কর্পোরেশন এবং কিছু জায়গায় নির্বাচন করার ব্যাপারে চিন্তা করছে। আমি মনে করি শুধু আংশিক না, সামগ্রিক একটা চিন্তার ডিজাইন জাতির সামনে স্থানীয় নির্বাচন দিলে এই যে সংখ্যাটা তৈরি হয়েছে বা সিইসির পক্ষ থেকে যে উদ্বেগের কথা বলা হয়েছে এটা প্রমাণ করার একটা সুযোগ থাকবে। না হলে আমরা চূড়ান্তভাবে জাতীয় সংসদ নির্বাচনে যখন সারা দেশে একসাথে নির্বাচন হবে তখন আমরা হয়তো একটা জাতির কাছে আবার লজ্জিত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং চিফ অ্যাডভাইজার যে কথাটা বারবার বলছেন যে আমি একটা ঐতিহাসিক সুন্দর এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব, সেটা প্রমাণ করার জন্যই আমার বোধহয় স্থানীয় নির্বাচনটাকেও সামনে নিয়ে আসা প্রয়োজন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সংরক্ষিত নারী আসন নিয়ে বেশ টানাপোড়েন সৃষ্টি হয়েছে, কতটি আসন হলে ভালো হয়? কোনো টানাপোড়েন নাই। আমরা পরিষ্কার বলেছি যে নারী আসন সংরক্ষিত হওয়ার দরকার কি। নারী আসন তো আমরা বলি যে নারী পুরুষ সবাই মিলে আমাদের কাজ করতে হবে। তো আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের নারীরা যদি দেশ পরিচালনায় তাদের যোগ্যতা আছে, তো তারা তো 2024-এর গণ আন্দোলনে আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনেরাও তো শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তারা গুলি ধারণ করেছেন। এবং আমি তো এটা দেখেছি আমাদের অনেক বোনদেরই ভূমিকা রাখতে, যে আমার সামনে পুলিশ আর পিছনে স্বাধীনতা। আমাদের বোনদেরই কথা বলতে শুনেছি যখন পুলিশ বলেছে এটা জামাত শিবির, তো বলছে যে এই অন্যায়ের প্রতিবাদ করা, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করা যদি জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামাত শিবির। হ্যাঁ, আমাদের বোনেরা তো এই ভূমিকা পালন করেছেন। সুতরাং একটা আন্দোলনে যদি তাদের এরকম অংশগ্রহণমূলক ভূমিকা থাকে, নির্বাচনে তারা যেখানে যেখানে, এটা জামাত ইসলামীও তো চিন্তা করছে যে আমরা আমাদের বোনদের যেখানে যেখানে সুযোগ আছে তাদেরকে সরাসরি ইলেকশনের জন্য আমরা চিন্তা করছি। কারণ সংরক্ষিত আসনে আপনি দেখেন একজন বোনকে আমরা যেখানে একটা আসন পরিচালনা করা আমাদের জন্য টাফ না, শুধু মানে ইটস সো টাফ, সেখানে 3টা আসন মিলে একজন বোনকে আপনি যখন ছেড়ে দেবেন, এটা তো তার জন্য মানে খুব কঠিন, শুধু না, এটা লড়াই হবে, এটা যুদ্ধ তার জন্য। সেই জায়গাটা আমরা মনে করি এটা প্রথমত ন্যাচারাল থাকলে ভালো, যে যেখানে যেখানে আমাদের বোনদের সুযোগ আছে সেখানে তারা ইলেকশন করবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সংরক্ষিত আসনের প্রশ্নে জামাত ইসলামী আরও বিচার বিশ্লেষণ করে আমরা আমাদের যে মত দিয়েছি সেটার ব্যাপারে আশা করি যে আমরা একটু ঐক্যমত বুঝতে পারবো। নির্বাচন আসলে আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ বেড়ে যায়, অস্ত্রের যন্ত্রণা শুরু হয়। সেক্ষেত্রে কি আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক হওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ, না, বেড়ে যায় বলতে হবে না, আসলে বলতে হবে বেড়ে গেছে। আমরা বিভিন্ন জায়গায় লক্ষ্য করছি অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে। তো অবৈধ অস্ত্র উদ্ধারের কথা কিন্তু আমরা শুরু থেকেই বলে আসছি, এটা সরকার এখনও পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয় নাই, বা বাস্তবায়ন প্রয়োগের পদ্ধতিতেও তারা পদক্ষেপ নিয়েছে, এটাও এখনও দৃশ্যমান নয়। কারণ আপনি খেয়াল করবেন যে ফ্যাসিস্ট সরকারের তারা কিছু অংশ পালিয়েছে, কিছু অংশ গা ঢাকা দিয়েছে, কিছু অংশ বিভিন্নভাবে তারা রং পরিবর্তন করে রাজনৈতিক দলগুলোর সাথে তারা এখন মিলে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং তাদের অবৈধ অস্ত্র, কালো টাকা এবং সন্ত্রাসী যাদের নামে মামলা আছে, প্রশাসনের তথ্য অনুযায়ী আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জেনেছি যে 1/3 গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, 1/3 অস্ত্র উদ্ধারও করা সম্ভব হয় নাই, এবং অবৈধ কালো টাকার একেবারেই ধারে কাছে আমরা এখনও যেতে পারি না, এগুলো একটা প্রসেসের মধ্যে আছে। সুতরাং আপনি যখন নির্বাচনের ডামাডোল চলে আসবে বা নির্বাচনের রূপরেখা বা নির্বাচনের ডেডলাইন যখন ডিক্লারেশন হবে, তখন এই অবৈধ অস্ত্র, এই কালো টাকা, এই সন্ত্রাসীরা স্বাভাবিকভাবে কোনো না কোনো একটা জায়গায় গিয়ে তার আশ্রয় নেবে এবং তাদেরকে কেউ না কেউ লোভে পড়ে শক্তিমত্তা দেখানোর জন্য, পেশি শক্তি ব্যবহার করার জন্য, রাজনীতিকে প্রভাবিত করার জন্য কাজে লাগাবে। সেই জায়গায় আমি মনে করি যে একটা মানে কি বলে যে এক্সক্লুসিভ বা একটা কম্বিং অপারেশনের মাধ্যমে চিরুনি অভিযান চালিয়ে এই অবৈধ অস্ত্র, অবৈধ টাকা, সন্ত্রাসীদের গ্রেপ্তার করে ফ্যাসিস্ট যারা বিভিন্ন জায়গায় এখনও ঘাপটি মেরে বসে আছে তাদেরকে গ্রেপ্তার করাটা নির্বাচনের জন্য তো বটেই, দেশের মানুষকে স্বস্তি দেওয়ার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনকে ঘিরে আপনাদের পক্ষ থেকে ইলেকশন কমিশনকে আসলে কেমন সহযোগিতা করা হচ্ছে? আমরা নির্বাচন কমিশন শুধু না, আমরা সরকারকে বলেছি আমাদের সবটুকুতে আমরা সহযোগিতা করব 3টা ইস্যুতে। একটা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো আপোষ নয়, 2 হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে কোনো আপোষ নয়, 3 হচ্ছে আমরা ফ্যাসিবাদ যে আছে তাদেরকে কোনোভাবে পুনর্বাসন, এই ব্যাপারে সরকার কোনো রকম মানে দুর্বল চিন্তা প্রদর্শন করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা সরকারকে চূড়ান্ত সহযোগিতা করার ব্যাপারে আমিরে জামাত দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনার দলের যারা নেতাকর্মীরা আছেন তারা সবাই বিভিন্ন সময় রিমান্ডের মুখোমুখি হয়েছেন, সেই সময়ের দিনগুলো কেমন ছিল? স্বাভাবিকভাবে রিমান্ড মানে সরকারের এটা রিমান্ড ছিল
তো প্রশাসনিক কাঠামোগত রিমান্ড ছিল না, এটা সরকারের কিছু কতিপয় ব্যক্তিদের বা প্রশাসনিক কতিপয় ব্যক্তিদের ইচ্ছার প্রতিফলন ছিল। এবং রিমান্ড তো প্রশাসনিকভাবে যতটুকু হয়েছে, অফিসিয়ালি যেটা হয়েছে তার চেয়ে আনঅফিসিয়ালি রিমান্ডটা বেশি হয়েছে। মানে তাদের ইচ্ছা হলো ধরে নিয়ে গেল 5 দিন 7 দিন 10 দিন 15 দিন এক জায়গায় আটকে রাখতো, তাদের ইচ্ছা মতো তাদেরকে মানে শাস্তির আওতায় নিয়ে আসতো, শারীরিক মানসিক নির্যাতন চালাতো, পরিবারগুলোকে নির্যাতন চালাতো, পরিবারের সদস্যবৃন্দের উপর নির্যাতন চালাতো। আমার এক বাচ্চা, আপনি জানেন আমার একটা বাচ্চা শহীদ, মানে তাকে হত্যা করা হয়েছে। আমার স্ত্রীকে গ্রেপ্তার করে র্যাব তার বাবাকে সে জেলখানায় দেখতে গিয়েছিল। আমি তখন পুলিশের গোয়েন্দা নজরদারির কারণে আমি সেফ ইসে থাকার চেষ্টা করতাম, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা পাশাপাশি। তো আমার স্ত্রী আমার এক রিলেটিভকে নিয়ে এসে গিয়েছিল, তাকে র্যাব তুলে নিয়ে জেলখানার সামনে থেকে তুলে নিয়ে তাকে মানে এমনভাবে তার সাথে ব্যবহার করেছে গাড়িতে উঠিয়ে, যে আমার মানে আমার ওয়াইফ তখন 8 মাসের প্রেগনেন্ট ছিল। তারপর তাকে বাধ্য হয়ে কিছু আলাপ আলোচনার মাধ্যমে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তৎকালীন কিছু মিডিয়ার ভাইদের ভূমিকার কারণে। কিন্তু আমার সেই বাচ্চাটাকে আর রক্ষা করা যায় নাই, হসপিটালে ভর্তি করা হয়েছে। কিছুদিন পরে ডাক্তাররা সাজেশন দিয়েছে যে যদি মাকে বাঁচাতে হয় তাহলে বাচ্চাটার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ যেটাকে বলা হয় যে প্রিমেচিউর বেবি ডেলিভারি ডিসিশন নিতে হয়েছে আমাদেরকে। তো বাচ্চাটা হয়েছে, জীবিতও ছিল, কিন্তু কিছুক্ষণের পরেই সে মারা গেছে। আমি তার জানাজায় আসার চেষ্টা করেছি, আমাকে জানাজায় পর্যন্ত আসতে দেওয়া হয়নি। তখন পল্টনে ইসলামী ব্যাংক হাসপাতালে যখন আমার বেবিটা হয়, এখানে প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করা হয়েছিল, বা আমাদের যারা কিছুটা যোগাযোগ রাখতেন তাদের মাধ্যমে জানা গেল যে আমি যদি ওখানে আসি তাহলে শুধু আমাকে না, আমার সাথে আমার পরিবার, ওখানে ডাক্তার আরও যারা আছেন তাদেরকেও তারা গ্রেপ্তার করে নিয়ে যাবেন। তো আমার বেবিটাকে তখন জানাজা পড়ে শাহজাহানপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তো এরকম অসংখ্য নির্যাতনের ঘটনা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের আছে। আমাদের নেতৃবৃন্দকে মাসের পর মাস, বছরের পর বছর এখনও অনেকে গুম হয়ে আছেন, যাদের এখনও জাকির, ওয়ালিউল্লাহ, তারপরে ইসলাম ইউনিভার্সিটির এরা যারা আছেন, মোসাদ্দেক, এদের কাউকেই কিন্তু এখন আমরা ট্রেস করতে পারি নাই। সুতরাং আমি আশা করি যে সরকারের এটাও দায়িত্ব যে সমস্ত বিষয়গুলো তদন্তের মধ্যে নিয়ে এসে যেগুলো মামলা হয়েছে বা গুম যেগুলো আছে সেগুলো দ্রুত উদ্ধার করে একটা ব্যবস্থা নেওয়া। আপনি একটা কথা বলেছেন যে বিএনপির সঙ্গে থাকার কারণে আপনার যখন মানে রিমান্ডে নেওয়া হতো তখন লাঠির আঘাত যখন 50টা পড়তে থাকে 49টা পড়তে হচ্ছে বিএনপির সঙ্গে থাকার কারণে। দেখেন, এইটা সরকারের একটা দ্বৈত ব্যবস্থাপনা ছিল, সরকার এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের, এবং আমার মনে হয় যে এটা এখনও আছে। এই প্রক্রিয়াটা, এই ষড়যন্ত্রটা চলমান আছে যেন এই দেশের দেশপ্রেমিক উন্নয়নশীল রাষ্ট্র বা আমাদের দেশকে অগ্রগতি উন্নতি আধুনিক রাষ্ট্রে পরিণত করার জন্য যারা আমরা কাজ করছি তারা যেন একত্রিত না থাকতে পারি, ঐক্যবদ্ধ না থাকতে পারি, জাতীয় ঐক্যটা যেন না থাকে। তাহলে আমাদের শত্রুরা সবসময় চেষ্টা করে আগে নিজেদের মধ্যে। আপনি দেখেন ইরান এবং বর্তমান ইসরায়েল বা আমেরিকার সাথে যে যুদ্ধ, সেই যুদ্ধে আপনি খেয়াল করেছেন যে তারা সব কিছুর মধ্যে চেষ্টা করেছে ইরানের অভ্যন্তরীণ মজবুতিটা নষ্ট করার জন্য, তাদের ভিতরে শত্রু তৈরি করার জন্য, এবং সেই ক্ষেত্রে বলতে হবে কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়ে সহজ যুদ্ধ পরিচালনা করছে। বাংলাদেশেও কিন্তু এই প্রক্রিয়াটা সবসময় আমরা বলে এসেছি, এবং আমরা আমাদের রাজনীতিবিদ যারা একসাথে কাজ করি আমরাও নিজেরা সচেতন থাকার চেষ্টা করি। সেই জায়গায় তখন একদম পরিষ্কার ছিল, আমাদেরকে 3টা কথা বলা হতো। একটা হলো যে আপনারা বিএনপির সাথে থেকে সরে আসেন তাহলে আপনারা সেফ থাকবেন। একই কথা আমি শুনেছি বিএনপিকেও বলা হতো যে আপনারা জামাত থেকে সরে আসেন তাহলে, এবং একটা পর্যায়ে কিন্তু জামাতকে আসলে ছেড়ে দেওয়া হয়েছে, এবং আমি মনে করি এটা জাতির ইতিহাসে এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে যে আমাদেরকে বলা হয়েছে যে আপনারা এখন যুগপথভাবে আন্দোলন করেন, আমরা এখন এক মঞ্চের আন্দোলন করছি না। এটা কিন্তু ওই ষড়যন্ত্রেরই একটা ব্যাপার ছিল, একটা অংশ ছিল। একেবারে পরিপূর্ণভাবে এই কারণে হয়েছে আমি তা বলবো না, কিন্তু এটা ষড়যন্ত্রের একটা পার্ট ছিল যে আমাদেরকে আলাদা করে ফেলা। এই আলাদা করে যারা ফেলতে পেরেছেন, আমরা আলাদা হয়েছে, আমরা কিন্তু আন্দোলনে টিকেছিলাম। আমি নিজে এই সংগঠনের সিদ্ধান্তে আমরা আমাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড, মিছিল, মিটিং আমরা জীবনের ঝুঁকি নিয়ে করেছি। আমরা 500 লোক নিয়ে হলে মিছিল করেছি যেখানে 500 পুলিশ র্যাব উপস্থিত থাকতো, কিন্তু আমরা করেছি জীবনের ঝুঁকি নিয়ে। এটাতে অসুবিধা হয়নি। অসুবিধা হলো এই যে আমাদেরকে বিভক্ত করতে তারা সক্ষম হয়েছে, এবং এই বিভক্তের প্রক্রিয়াটা কিন্তু এখনও চালু আছে। দ্বিতীয়ত তাদের বক্তব্য ছিল আমাদের ব্যাপারে যে আপনারা শাস্তি, তারপরে এই জেল মামলা আপনাদের নেতাদের বাঁচাতে পারবেন যদি আপনারা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রাখেন। তো আমরা এই ক্ষেত্রেও খুব পরিষ্কার কথা বলেছি যে এটা শুধু অসম্ভবই না, এটা দেশের সাথে বেইমানি করা, স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে প্রতারণা করা, এটা হতে পারে না। দেশের সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু প্রভুত্বের কোনো নীতিমালা কেউ গ্রহণ করলে জামাত ইসলামী ছাত্র শিবিরের একজন শুভাকাঙ্ক্ষী বা
এদেশের সাধারণ একজন নাগরিক যে দেশকে ভালোবাসে সে এটার সাথে মিশতে পারে না। তৃতীয় হচ্ছে, আমার কাছে ওই সময় আর একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল যে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে বলা হতো যে আপনারা আন্দোলন সংগ্রামে সরকারের বিরোধিতা করার দরকার নেই, আপনারা সরকারের সাথে থাকার দরকার নেই, কিন্তু সরকারের বিরোধিতা করার দরকার নেই। আমরা বলেছি এটা তো আমাদের নাগরিক হিসেবে দায়িত্ব, এবং আমরা যে একটা আদর্শে বিশ্বাস করি, ইমানদার বা ইসলামকে আমরা ওন করি, সেই জায়গায় অন্যের বিরোধিতা না করলে তো আমাদের ইমান থাকে না। আমি বহুবার আমার মিছিল মিটিংয়ে বক্তব্যে বলেছি যে আমরা নিবন্ধন চাই না, আমরা ইমান নিয়ে বাঁচতে চাই। সুতরাং ইমানের দাবি ছিল অন্যায় অসত্য দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো, না হলে মুখ দিয়ে প্রতিবাদ করো, না হলে এমন ঘৃণার পরিবেশ তৈরি করো যাতে ওই ফ্যাসিস্টরা বা অন্যায়কারীরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে বাধ্য হয়। আমরা সেই প্রচেষ্টা চালিয়েছি। এই সব তিনটি ইস্যুতেই আধিপত্যবাদ এবং আমাদের ঐক্যের জায়গায় তারা আমাদেরকে বিচ্ছিন্ন করলে আমরা বলেছি যে দেশের স্বার্থে প্রত্যেক রাজনৈতিক দলের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, তারা আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে নাই। এবং আওয়ামী লীগের সাথে বলেছে যে বিরোধিতা করেন, অসুবিধা নেই, কিন্তু অন্তত আপনারা যেন সরকারের একেবারে প্রতিপক্ষ হয়ে যায় না। তারপর বলছি যে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমাদের যা যা করা দরকার দেশের মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে সবটুকুই আমরা করব। উচ্চ আদালতে আপনাদের পরপর দুটি বিজয় হয়েছে, একটা হচ্ছে এটিএম আজহারুল ইসলামের তার জামিন, এবং হচ্ছে যে আপনাদের নিবন্ধন ফিরে পাওয়া। এরপর কি আসলে আপনাদের দলগতভাবে আপনাদের আরও সক্রিয় হওয়ার সুযোগ হয়েছে? না, আমরা দলগতভাবে সবসময় সক্রিয় ছিলাম, বরং আমরা যখন অত্যাচার নির্যাতনের মধ্যে ছিলাম তখন আমরা জাতির কাছে তো আরও মজবুতভাবে বলতে পেরেছি যে অন্যায় অত্যাচারের মধ্য থেকেও আমরা সামান্যতম নিজেদেরকে আমরা দুর্বল করে তুলছি না, বরং জনগণের ভালোবাসা সহযোগিতা নিয়ে আল্লাহর উপর ভরসা করে আমরা আমাদের কাজ চালিয়ে গেছি। এখন আলহামদুলিল্লাহ এটা ঠিক যে উচ্চ আদালতের রায়ের মাধ্যমে আমাদের প্রতি যে একটা ব্লেম গেম দেওয়া হতো বা কোনো রাজনৈতিক ব্যক্তি বা দল শুধুমাত্র রাজনৈতিক কারণে আমাদের উপরে এই ভাষাগত অত্যাচার করত, আমি মনে করি যে ভাষাগত অত্যাচারটা এটা রাজনৈতিক শিষ্টাচারে আর এখন যায় না। শুধু না, এটা এখন উচ্চ আদালতের প্রতি কিছুটা কি বলে যে অনধিকার চর্চা করারও সামিল হবে, বা উচ্চ আদালতের প্রতি বীতশ্রদ্ধা দেখানো হবে, অশ্রদ্ধা দেখানো হবে। কারণ উচ্চ আদালত একজন ব্যক্তিকে আসলে এখানে শুধু খালাস করে নাই বা নির্দোষ প্রমাণ করে নাই, কারণ তিনি তো দলের হয়ে কাজ করেছেন। এটা মূলত আমি মনে করি যে আমাদের দলকেও এই যে একটা মিথ্যা এবং দেওয়া হতো আমাদের ব্যাপারে, সেই জায়গাটা থেকে জামাত ইসলামী এখন জনগণ আরও বেশি পরিষ্কার হয়েছে। সেখানে জামাতকে সাধারণ জনগণ আরও বেশি ইতিবাচকভাবে মূল্যায়ন করবে বলে আমরা বিশ্বাস করি। যুবদল নেতা নয়ন একটি অভিযোগ করেছেন যে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির ইসলামী ব্যাংক নিয়ে তার বিরুদ্ধে মব সৃষ্টি করেছে। এটা তো প্রমাণিত। এটা তার ব্যাপারে আমি মনে করি যে ইসলামী ব্যাংকের তখন আইনগত পদক্ষেপ নেওয়ার কথা আমি শুনেছি, কারণ আমাদের ওই সময় যারা ব্যাংকের কর্মকর্তা ছিলেন, স্টাফ যারা ছিলেন, তাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, এবং আমার মনে হয় যে প্রশাসনের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকা উচিত ছিল। নিরপেক্ষতার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত ব্যাপারগুলো দেখা উচিত। সে বলেছে যে আমি তার খুব কাছের মানুষ বা আমি বন্ধু মানুষ, আমি তার সাথে থেকেছি, একসাথে জেল কেটেছি, কিন্তু এর অর্থ তো এই নয় যে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে। আমরা কোনো অন্যায় করলে আমরা বলেছি যে আমি ফেসিবাদের দ্বারা আমি খুব নির্যাতিত হয়েছি, এর অর্থ এই নয় যে আমাকে চাঁদাবাজের সুযোগ দিতে হবে। আমি ফেসিবাদের দ্বারা 4.5 বছর জেলখানে ছিলাম, এটার অর্থ এই নয় যে আমি সন্ত্রাসী কর্মকাণ্ড করবো, আমাকে এর বৈধ দিয়ে দিতে হবে। আমার সন্তান হারা হয়েছি আমি, বা আমার স্ত্রী, আমার বাবা ইন্তেকাল করেছেন সরকারের নির্যাতনের মুখে পড়ে, এর অর্থ তো এই নয় যে আমি এখন যা ইচ্ছা তাই বলবো আর জনগণ এটা শুনতে বাধ্য হবে। তো এই সংস্কৃতিতে আমি বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি না, এবং এটা কারোই এটা হওয়ার কথা না। কারণ আমরা তো কোনো স্যাক্রিফাইস বা কোনো ডেডিকেশন বা কোনো কোরবানি বা ত্যাগের এই রাজনীতিতে আমরা এসেছি তো কোনো ভোগ করার জন্য না। আপনি যদি ভোগের রাজনীতিতে ঢুকে যান তাহলে আপনার সাথে ফেসিবাদের পার্থক্যটা কী? আপনি যদি সন্ত্রাসবাদের সাথে ঢুকে যান, আপনি যদি কোনো একটা ব্যাংক দখল করতে যান, আপনি যদি কোনো কারো হয়ে আপনি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে অংশগ্রহণ করেন, তাহলে আমার সাথে ফেসিবাদের পার্থক্যটা কোথায়? আমি নয়ন ভাইকে বলবো যে আমরা একসাথে জেল খেটেছি, একসাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করাটাও এখন আমাদের কাজ হওয়া উচিত। সেই জায়গায় যেন আমাদের মধ্যে বিভেদ কেউ তৈরি করতে না পারে। বিএনপি নেতা ইশরাক তিনি মেয়র শপথের জন্য এখনও রাজপথে লড়ছেন, আন্দোলন করছেন, তিনি কি আসলে যৌক্তিকতা আছেন? এই যৌক্তিকতার ব্যাপারে তো আমি ওনাদের খুব সিনিয়র নেতা, সাবেক মন্ত্রী,
খন্দকার মোশাররফ সাহেবের কথা আমি শুনেছি, মিডিয়াতে দেখেছি যে উনি বলেছেন এটার সাথে বিএনপির এই আন্দোলন সংগ্রামে বিএনপির কোনো সম্পর্ক নেই। তার মানে এটা আমি মনে করি যে এটা অত্যন্ত অপরিকল্পিত এবং ওনাদের কারো কারো ব্যক্তির ইচ্ছার প্রতিফলন ছাড়া এটা কিছু নয়, কারণ বিএনপি নিজেরাই এটা বলেছে। সুতরাং সেই জায়গায় আমি মনে করি, আর এটা একটা দ্বৈত ব্যাপার, দ্বৈত মানে সাংঘর্ষিক ব্যাপার। ওনারা যেখানে স্থানীয় নির্বাচন চান না, সেখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনাদের এত হার্ড লাইনে যেতে হবে কেন? দ্বিতীয় কথা হচ্ছে, যেই শেখ হাসিনা সরকারের কোনো নির্বাচন আমরা বৈধ মনে করি না, সেই নির্বাচনকে আমরা বৈধতা দেওয়ার জন্য এত অস্থির হব কেন? তাহলে তো আমাদের উচিত ছিল স্থানীয় নির্বাচনের ব্যাপারে মনোযোগী হওয়া, সরকারকে বলা স্থানীয় সরকার নির্বাচন হয়ে গেলে তো এই সমস্যার সমাধান হয়ে যেত। নাগরিক সুবিধার কথা তো জামাতই বারবার বলে আসছে যে নাগরিক সুবিধার জন্য আমাদের স্থানীয় সরকার নির্বাচনটা খুব দ্রুত হয়ে যাওয়া প্রয়োজন। সাংবাদিক মাসুদ কামাল তিনি একটি কথা বলেছেন যে ডক্টর ইউনূস সফলভাবে ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন, তো এটা কি বলবেন? না, এটা মাসুদ কামাল সাহেব তার নিজস্ব অনুভূতির কথা বলেছেন, তবে এটা আমাদের পর্যালোচনা